আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নগরবাসীর কল্যাণ চিন্তা করে নীতিমালা তৈরি করতে সিটি কর্পোরেশনকে তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিএনসিসির দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্য এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কারো বাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার উৎস পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3 দিনের মধ্যে মোবাইল কোর্ট নামছে বলেও জানান মন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচেতনতামূলক কর্মসূচি দক্ষিণের জানালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি কর্পোরেশনের অভিভাবক মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে তিনি বলেন, নগর, প্রতিষ্ঠান ও নগরবাসীকে বাঁচাতে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। পানির যে ভূতল যে আপনার টিউবওয়েলগুলোর কাজে না 1000 মিটার নিচে চলে গেছে। কোনোদিন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ ভূমিকম্প কিছু ঢাকা শহর তৈরি যাবে, তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাগুলো তো করতে হবে। ঢাকা শহরে আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের আইন নিশ্চয় বলে গেলেন, প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যেন না হয়। এর আগে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারে ডেঙ্গু মারাত্মক হতে পারে, তাই আগে থেকে মাঠে নামবে মন্ত্রণালয়। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, একবার এক এক রূপে তারা ভূত যেমন এক এক দিন এক এক রূপ ধরে গল্প শুনতাম, এই ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে। কোনো সময় হালকাভাবে থাকে, কোনো সময় বেপরোয়াভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। 3 দিনের মধ্যে এ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত চালুর ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী ইশতেহারে সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণের প্রতিশ্রুতি ছিল বিএনপির। বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন। 5 বছরে 25 কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত রয়েছে সরকারের। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আরও একটি বৈঠক তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এ সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াও বিএনপি সরকারের আরও একটি প্রতিশ্রুতি। এরপর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুপুর 12টার পর তাদের বৈঠক হয়। ঢাকায় হাকান ফিদানের 3 দিনের সফরের আজ শেষ দিন। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তুর্কি মন্ত্রী। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে শরণার্থীদের সাথে আলাপকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ রোহিঙ্গা সংকটের শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গারা নাগরিকত্বের মর্যাদা নিয়ে তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবেন। 17 বছরের চুরি ও পাচারের ফলে বিদ্যুৎ খাতে জনগণের ওপর চাপ পড়েছে। দুর্নীতির এই চক্র থেকে বের হতে সময় লাগবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এসব কথা বলেছেন। সকালে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বক্তব্য দেন। উপদেষ্টা বলেন, আগামী বাজেটেও বিদ্যুৎ খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এনার্জি রেগুলেটরি কমিশনের সুপারিশের পরও বিদ্যুতের 65% লাইফ লাইন গ্রাহকের উপর বর্ধিত মূল্য প্রয়োগ করছে না সরকার। দেশের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ডিজেলের দাম বাড়ানো হয়নি বলেও জানান ডক্টর জাহেদুর রহমান। আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে এই অপরাধগুলি যখন প্রায় 1 দশক 1.5 দশক যাবৎ হয়েছে লুটপাটে,
আপনারই তো গণমাধ্যম ছিলেন এবং সেখানে জবাবদিহিতা কতটুকু তাদের কাছ থেকে পেয়েছে এবং আপনাদের মতো এরকম দক্ষ গণমাধ্যমের সামনে দিয়েই কিন্তু এই কাজগুলি ঘটেছে। আজকে যে বিদ্যুৎ পরিস্থিতি করে দাঁড়িয়ে আছি এবং আপনারা নিশ্চয়ই বোঝেন যে এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে। গেল কয়েকদিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সীমান্ত দিয়ে সাধারণ মানুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তথ্য বলছে উত্তরাঞ্চলের 4 জেলার সীমান্ত দিয়ে গেল 3 দিনে প্রায় শতাধিক মানুষকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় শূন্যরেখা থেকেই ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা। এতে উভয় দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সাবধান, হুঁশিয়ার, অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। অবৈধ অনুপ্রবেশকারী কঠোর হস্তে দমন করা হবে। এটি শনিবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের চিত্র। বিজিবির কঠোর নজরদারি আর স্থানীয় বাংলাদেশিদের তৎপরতায় ভেস্তে যায় সাধারণ মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে বিজিবির অপচেষ্টা। এছাড়া বিএসএফ তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে অনুপ্রবেশ করানোর চেষ্টাও প্রতিরোধ করেছে বিজিবির জওয়ান ও গ্রামবাসী। বিএসএফ ফেরত না নেয়ায় তারা বর্তমানে কাঁটাতারের অপর পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। আমরা সারা রাত বিজিবির সাথে থাকি, আমাদের কোম্পানি কমান্ডার ছিল আমাদের সাথে। ওরা গেট খুলে পার করে দিয়েছে, আমরা ইন্ডিয়ার মধ্যে আটকে দিয়েছি, আমরা বাংলাদেশে আসতে পারিনি। গত 3 দিনে লালমনিরহাট, নওগাঁ, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত 88 জনকে বাংলাদেশে পুশিনের ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। বারবার সীমান্তে সাধারণ মানুষকে পুশিনের চেষ্টা প্রতিহত করতে কঠোর অবস্থায় রয়েছে বিজিবি। নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। প্রতিবেশী দেশ থেকে সাধারণ মানুষকে ঠেলে দেওয়ার প্রবণতায় বেশ কয়েকবার দিল্লিতে চিঠি পাঠিয়েছে ঢাকা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুনছিলাম তার বক্তব্যের অংশবিশেষ। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় একজন সিনিয়র নার্স সহ 4 জনকে বহিষ্কার করা হয়েছে। এই কথা জানিয়েছেন আদ্দিন হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর আব্দুস সবুর। নবজাতকদের আইনজীবী শিশির মনির জানান, আগামীতে ভিকটিম পরিবারের সব চিকিৎসা আদ্দিন হাসপাতালে হবে। শিশির মনির বলেন, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি করে কয়েকজন নার্সের দায়িত্ব অবহেলা প্রমাণ পেয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। Health service must be sophisticated. Definitely, health service must be acceptable. এতে কারোই কোনো আপত্তি নাই, আপনারও নাই, আমারও নাই, কারোই নাই, কোনো পক্ষেরই নাই। কিন্তু আমাদেরকে এটাও নজরে রাখা উচিত বলে আমি মনে করি, সেটা হলো আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন। কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগস্টে এবং নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে অক্টোবর থেকে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে ফোন আলাপের মাধ্যমে এই কথা জানান তিনি। তবে এর আগে রাজনৈতিক দল, গণমাধ্যম সহ অংশীজনদের সঙ্গে কোনো সংলাপ হবে কিনা তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান ইসি মাসুদ। এছাড়াও তিনি বলেন, স্থানীয় সরকারের 5টি প্রতিষ্ঠানের প্রতিটির জন্য নির্বাচনী আচরণবিধি আলাদা। গেল মঙ্গলবার ও বুধবার ইসির আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটির 2টি বৈঠক অনুষ্ঠিত হয়। এই 2 বৈঠকে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়।
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যমুনা সেতু এলাকা থেকে রসুলপুর পর্যন্ত 18 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যানজটের কারণে অনেক যানবাহন ঘন্টার পর ঘন্টা একই স্থানে আটকে রয়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অতিরিক্ত যানবাহনের চাপে ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানবাহনগুলো দ্রুত সরিয়ে নিতে কাজ করছে পুলিশ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।